লাইভ হয়ে গেছে। দেখে যা। বাবুদা, বাবুদা আছো নাকি? বাবুদা এসেছো? লাইভটাকে টিভি দিতে হবে না? বাবুদা, ওখানে শুনতে পাবি না, এখানেই শুনতে হবে। নমস্কার। নাইয়ার লাইভ অনুষ্ঠান দেখছেন। প্রথমেই আমি নাইয়ার প্রত্যেক সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাকে এই রকম ধরনের একটা অনুষ্ঠানে আমাকে কিছু কবিতা পড়ার সুযোগ দিয়েছেন বলে আমি নিজেকে ধন্য মনে করছি। কেননা বিগত এত বছর বয়সে এই রকম ধরনের অনুষ্ঠান আমি কোনোদিন করিনি। সুতরাং এটা আমার কাছে একটা নতুন। আমি চেষ্টা করছি, কতটুকু পারবো আমি জানি না, তবে চেষ্টার আমার ত্রুটি থাকবে না। প্রত্যেককে আবার শুভেচ্ছা জানিয়ে, বাবুদাকে আমার শুভেচ্ছা জানিয়ে, এবং আমাকে এরকম ধরনের অনুষ্ঠানে সুযোগ করে দিয়েছেন যে সুব্রত ব্যানার্জি, যার রেফারেন্সে আমি এখানে আসতে পারলাম, তাকেও আমার শুভেচ্ছা জানিয়ে আমি প্রথমে রবীন্দ্রনাথের একটা কবিতা দিয়ে শুরু করছি। প্রশ্ন: ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শব্দের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্র আজকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিবায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ধন্যবাদ। আমার পরের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে
নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, সংখ্যাকে চাচ্ছিলে হাড় মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রষ্টিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। ধন্যবাদ। পরেরটা একটা পাঠ আসছে আমাদের সামনে আগস্ট মাস। এই আগস্ট মাসে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল। এই ভারত যখন স্বাধীনতা লাভ করে, এই স্বাধীনতার ওই পতাকার দিকে তাকিয়ে একটা মুখ জল জল করে ওঠে। সেই মুখটি হলো নেতাজির। সেই নেতাজির একটা চিঠি, নেতাজির চিঠি নয়, নেতাজিকে লেখা একটি চিঠি। সেই চিঠি আমি পড়ে শোনানোর চেষ্টা করছি। জানি না আওয়াজ কেমন যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না। প্রিয় নেতাজি, অনেক দিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া
আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম, ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 60-এও আমার একই ঘোর, তুমিই পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে। কিন্তু মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসু বাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি ঘুঁজি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি করে রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলনিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেলকোচিতে। আজ যখন ঘাড়ের ওপর AK-47 নিঃশ্বাস, রক্তের হরি খেলা, ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা দেখো, উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানলার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ, স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, প্রণাম নিও। কেমন লাগছে জানি না, সাউন্ড ভালো যাচ্ছে? ঠিক আছে। দেখ, আমার এই সাংস্কৃতিক জগতে এত বছর কাটিয়েছি, এখন আমাদের একটা সংস্থা চড়ুইবেতি, সেই সংস্থাকে নিয়ে আমি এগিয়ে চলেছি। আমরা কয়েকজন মিলে, সুব্রত ব্যানার্জি, যার প্রেরণায় অনেক দূর পর্যন্ত আমরা এগিয়ে এসেছি। তা কয়েকটা ঘটনা আমাদের এই প্রোগ্রাম করতে গিয়ে, বিভিন্ন মঠ মিশনের প্রোগ্রাম হয় আমাদের মেনলি আমাদের স্পিরিচুয়াল একটা অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশনে আমাদের ঠাকুরমা স্বামীজির ওপরই বেশিরভাগ অনুষ্ঠান হয়। তা আমি সুব্রতকে নিয়ে একবার ব্যাঙ্গালোরে গিয়েছিলাম।
ব্যাঙ্গালোরে একটা বিশেষ কাজের জন্য। তো সুব্রত আমার সঙ্গে ছিল, সুব্রতকে নিয়েই গিয়েছিলাম। তা আমার খুব ইচ্ছা সুব্রতকে নিয়ে যেখানেই যাব সেখানেই যেন ঠাকুরের একটু গান করা হয়। আমরা ব্যাঙ্গালোর রামকৃষ্ণ মিশন আশ্রমেই আমরা রাত কাটিয়েছিলাম। তা সেখানকার মহারাজকে অনুরোধ করে সুব্রতর একটা প্রোগ্রামের যাতে একটু গান গাইতে পারে ব্যাঙ্গালোরের মতন জায়গায়, তাই চেষ্টা করে যা হোক আমাদেরকে পারমিশন দিলেন সুব্রত তখন গান করার জন্য। সেদিন সন্ধ্যের সময় তাকে বলা হলো যে আপনারা ছেলেরা যে হোস্টেলে থাকে সেইখানে যে প্রেয়ার রুম, সেই প্রেয়ার রুমে আপনারা গান গাইবেন সন্ধ্যের সময়। তা ঘটনাচক্রে হঠাৎ আমাকে সুব্রত জিজ্ঞেস করছে যে গণেশদা, আচ্ছা ওই ইভিলস মানে কি গো? আমি বুঝতে পারিনি। ইভিলস মানে শয়তান, আর প্রোটেক্ট মানে গার্ড করা, মানে রক্ষা করা। আচ্ছা বেশ, ঠিক আছে। আমি কিন্তু বুঝতে পারলাম না, এরকম ধরনের প্রশ্ন সুব্রত কোনোদিন আমাকে করেনি। তারপর যখন সেই প্রেয়ার রুমে সুব্রতর গান শুরু হলো, একের পর এক একটার পর একটা গান গেয়েই যাচ্ছে বাংলায়, কিন্তু সুর তো অনবদ্য, তার ভাব অনবদ্য, ঠাকুরমা স্বামীজির ভাবে সেই ভরপুর। সেই অনবদ্য গান চলতে চলতে হঠাৎ ও একটা ইংরাজি গান ধরল, যেটা তাদের পক্ষে বুঝতে খুব সুবিধে হয়। আমি বলছি বাহ। সেই গানের ভেতরে ছিল প্রোটেক্ট আস ফ্রম ইভিলস। গানটি মায়ের গান, ও মাদার বলে গানটি ছিল। তা এইরকম ঘটনা, ছোট ছোট ঘটনা সুব্রতর সঙ্গে থাকতে থাকতে, আমাদের এই চড়ইবেতি সংস্থায় থাকতে থাকতে অনেক ছোট ছোট ঘটনা ঘটে। তা এই সাংস্কৃতিক জগতেই প্রত্যেককে এই মেলবন্ধন সাংস্কৃতিক জগতই ঘটাতে পারে। সুতরাং বহরমপুর শহর একটা সাংস্কৃতিক জগতের পীঠস্থান মনে করি। আমি দীর্ঘদিন আগে নান্দনিক দিলীপ বিশ্বাসের নান্দনিক বলে একটি সংস্থা ছিল, সেই সংস্থার সঙ্গে আমি জড়িত ছিলাম। আমরা বহু নাটক করেছি। পরবর্তীতে এখন আর সেই নাটক করার সুযোগ হয় না, তাই চড়ইবেতি নিয়ে আমরা এগিয়ে চলেছি ঠাকুরমা স্বামীজির প্রোগ্রাম নিয়ে। যাই হোক, যখন ঠাকুরমা স্বামীজির কথা বললাম তখন একটা ছোট পাঠ করে শোনাই। স্বামীজির একটি পাঠ, স্বামীজির কথা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে তুমি যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে বিবেকানন্দ পড়ো। তা সত্যি কথাই, বিবেকানন্দ যে আমাদের ভারত আত্মা, সেটা আমরা যত বিবেকানন্দ পড়ি আমরা তত ভারতবর্ষকে বুঝতে পারি। তাঁরই একটি ঘটনা আমি একটু পাঠ করে শোনাই। বেলুড় মঠে স্বামীজি যে ঘরে আছেন তার পাশের ঘরেই আছেন তাঁর এক গুরু ভাই স্বামী বিজ্ঞানানন্দ। ওনার নাম ছিল হরিপ্রসন্ন মহারাজ। স্বামীজি যাকে স্নেহ ভরে পেশান বলে ডাকতেন। স্বামীজির একটা দারুণ একটা গুণ ছিল যে স্বামীজি বিভিন্ন এই সন্ন্যাসীদের, বিভিন্ন পার্শ্বদের একটা করে নিক নাম তিনি দিয়ে দিতেন। আমাদের অখণ্ডানন্দ মহারাজের নাম ছিল গ্যাঞ্জেস, ঠাকুরেরও নাম দিয়েছিলেন বুড়ো। তা এই বিজ্ঞানানন্দ মহারাজকে তিনি পেশান বলে ডাকতেন। একদিন মাঝরাতে স্বামীজির কান্নার শব্দে তাঁর ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে ব্যস্ত সমস্তভাবে স্বামীজির ঘরে ছুটে গিয়ে দেখলেন
মেঝের ওপর পড়ে করুণ স্বরে কাঁদছেন স্বামীজি, কোনো দিকে খেয়াল নেই। বিজ্ঞানানন্দজি জিজ্ঞাসা করলেন, স্বামীজি আপনার কি শরীর খারাপ? বিজ্ঞানানন্দজির গলার স্বরে স্বামীজির চেতনা হলো। চমকে উঠে বললেন, কে? পেশান? আমি ভেবেছিলাম তোরা সব ঘুমিয়ে পড়েছিস। শরীর খারাপ হয়নি, দেশের দুঃখ দৈন্য দুর্দশার কথা ভেবে ভেবে আমি ঘুমোতে পারছি না। মনটা বেদনায় ছটফট করছে, তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি এদেশের সুদিন আসুক, দুর্দিন চলে যাক। এই দেশের সুদিন আসুক, দুর্দিন চলে যাক। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, বর্তমানে ভারতবর্ষ যে অবস্থার মধ্যে চলছে, যে লকডাউন, এই কোভিড-19, ঠাকুরের কাছে প্রার্থনা করে জানাই যে ঠাকুর, মানুষকে এত কষ্ট দিও না, সবাইকে যেন সুস্থ করো, ভালো রাখো, আবার যেন তোমার কাছে আমরা ছুটে যেতে পারি। এইটুকুই প্রার্থনা আমাদের ঠাকুরের কাছে। সবাই ভালো থাকুন। আমি আসি আবার একটা পরের কবিতায়। কাশি আছে, একটু জল খেতে হয়। আমি জানি না কেমন যাচ্ছে, তাই বলছি বাবুদাকে, বাবুদা কেমন যাচ্ছে যদি একটু জানতে পারতাম খুব ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। অনেকের শেয়ার দেখতেই পাচ্ছি, ভালো লাগছে। এবারকার কবিতাটা আমার আপনারা অনেকেই শুনেছেন, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনেছেন। এক অসাধারণ কবিতা। এই কবিতাটা আমার খুব ভালো লাগে, যার জন্য যারা শুনেছেন তাদের জানি না আমার গলায় কেমন লাগবে, তবু আমার খুব ভালো লাগে, তাই আমি চেষ্টা করছি পড়ে শোনানোর। অচিন্ত কুমার সেনগুপ্ত, ছন্ন ছাড়া। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না, গাছের প্রেতচ্ছায়া, আঁকা বাঁকা শুকনো কতকগুলি কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে, ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। ওরা কারা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নৈরাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শীলতা শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নৈরাজ্যের বাসিন্দে। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জোগানো প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারু দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের, সুধাক্ষরণের উদাহরণ নয়, তা সুধাহরণের ক্ষুধা ভরণের উদাহরণ। শুধু নিজের দিকে ঝোল টানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির, এক চিলতে ফালতু এক রথ, তাও দিয়েছে লোপাট করে। তাই এসে দাঁড়িয়েছে
সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেচহীন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললুম, না, ওদিক দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া, সোল্লাসে চেঁচিয়ে উঠলো ওরা। স্ত্রীটি দিয়ে বলল, পেয়ে গেছি, চল পান্সি বেলঘড়িয়া। তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে। বললুম, কদ্দূর যাবে? এই কাছেই, ওই দেখতে পাচ্ছেন না ভিড়? সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উদাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সে লোক? একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসে ধলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিছু নেই, সবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই। ভিক্ষার জন্য পাত্র একটা আছে, তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝঙ্করিত হয়ে, প্রাণ আছে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ দেখে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে, কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিচে, পাথরে, দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি। প্রাণ আছে, এখনো প্রাণ আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা। মর্মরিত হচ্ছে বাতাসে, দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি, ধীরে ধীরে ঘনপত্র পুঞ্জে ফেলেছে স্নেহার্দ দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধুই প্রাণ আছে। আশ্চর্য প্রাণ এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। নমস্কার। জানি না কেমন হচ্ছে, আমার বহুদিনের অভ্যেস নাই, অভ্যেস শেষ। তবুও অনুরোধ ফেলতে পারিনি, তাই চেষ্টা করছি। পরে একটা আঞ্চলিক কবিতা। অতনু বর্মনের কবিতাগুলো শুনতে বড় ভালো লাগে। তার কিছু কিছু কবিতা আছে মনকে ভরিয়ে দেয়। আমরা যে এই ভারতবর্ষে নিশ্চিন্তে রাত্রে আমরা নিদ্রা যাচ্ছি, তার পেছনে কিন্তু ওই জওয়ানরা আছে যারা বর্ডারে পাহারা দিচ্ছে, ভারতবর্ষকে রক্ষা করছে শত্রুর হাত থেকে। তা সেই রকম সেই জওয়ানদের উদ্দেশ্যেই আমার এই কবিতাটা, অতনু বর্মনের কবিতা, মিলিটারি বাপের গল্প।
একটু আঞ্চলিক ভাষায়, জানি না কতদূর করতে পারবো, চেষ্টা করছি। ছিপ নিঙাছে কোলা ব্যাঙে, মাছ নিঙাছে চিলে, কোন পাজারে হার হাবাতে যুদ্ধ লাগিং দিলে। হা গো, যুদ্ধ কেন হয়? গুলিং দিয়ে লোক মারতে লাজ লাগে না, ভয়? এই কথাটো সুদিন ছিলাম আমার বেটাটোকে। বেটা আমায় জবাব দিলে সাটাং বুক ঠুকে, দেশটা হলো মা আমাদের, আমরা মায়ের ছেলে, মারবো না কো ওই মাকে কেউ লুট করতে এলে। বেটার কথা শুনে আমার ফুলে উঠল বুক। বেটাটোকে দেখতে এলো কত গায়ের লোক, সেসব অনেক আগের কথা। পরে সুযোগ পেলে বলবো কেন মিলিটারি হলো আমার ছেলে। গেল বছর পুজোর সময় মাসের ছুটি নিয়ে এলো যখন দিয়েছিলুম আমার বেটার বিয়ে। লাল টুকটুক বৌমা আমার, বেটাও যেন রাজা, তাগড়া জওয়ান, নুম্বা কত, দিল খুলা তর তাজা। কত আমোদ, কত মজা, কত সুখের হাসি, সেসব এখন ফানসে লাগে, পুরনো সব বাসি। বৌমা কাঁধে লুকিং লুকিং পথ চেয়েছি থাকে, নামটো ধরে দুপুর বেলা পিয়ন যদি ডাকে, কোন পাঁজরে হার হাবাতে যুদ্ধ লাগিং দিলে। বেটা আমার লড়ছে এখন সীমান্ত কারগিলে। বেটার মতো কাঁদছে কত, ভাবনা হচ্ছে মনে, মনকে যতই সান্ত্বনা দি মন কি সেটা শোনে। মনটা তো যে কু গাইছে, বুক কাঁদছে ভয়ে, কত ছেলে হারিং গেল যুদ্ধতে লয় ছয়ে। বেটা বলতো মরেই যদি দুঃখ কি ছেড়ে তাতে, জানবা মায়ের লাজ বেঁচেছে তোমার বেটার হাতে। ঠিক বলেছে বেটা আমার, সাবাস দিলাম তোকে, আপনি মরে এদেশটাকে রাখিস বেটা সুখে। ভয় করি না, দুঃখও নাই, হার হয় ভয় পেলে, বাঘের মতো লড়াই করে সে যে আমার ছেলে। গর্বে তাই বুক ভরেছে, ফুলে উঠেছে ছাতি, বেটা মলে যুদ্ধে যাবে আবার আমার লাতি। আমারই দেশ, আমারই মা, আমার স্বাধীন মাটি, হীরের চেয়ে দামি বটে, সোনার চেয়ে খাঁটি গো, হুডের চেয়ে দামি বটে, সোনার চেয়েও খাঁটি। ধন্যবাদ। কতক্ষণ হলো বুঝতে পারছি না। কটা বাজে? হ্যাঁ, 5 মিনিট আছে, দেখি। অতনু বর্মনের আর একটা কবিতা। তার আগে ভবানীপ্রসাদ মজুমদারের একটা কবিতা পড়ে শোনায়। এখন তো আমাদের বাঙালি ঘরের একটা রেওয়াজই হয়ে গেছে, যদি একটু আর্থিক দিক থেকে যদি একটু সচ্ছল হয় তাহলে বাংলা মিডিয়ামে পড়ানোটা যেন তো এই বাংলায় পড়াতে যাদের ইচ্ছেই করে না, বাংলা মিডিয়ামে একটু যদি আর্থিক যদি ঠিক হয়। ভবানীপ্রসাদ মজুমদার বেশ একটু সুন্দরভাবে কবিতাটা এটা লিখেছেন, আমি একটু পড়ে শোনাই। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না,
জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশে ও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলাই চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার্ম বেঙ্গলিতে? সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি নাইস, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এর পাশে না। জানেন দাদা, আমার ছেলে এই বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, প্যান পেটে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘেনে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ যেন বোম্বাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং, সর্বনাশা। ওই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি। ওই ভাষা তাই হলেও দিশি তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়ে নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজ তাকত হয় না, তাই বাংলাও আর হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ধন্যবাদ। কেমন লাগছে বুঝতে পারছি না বাবুদা, তবে আমার এখনো 20 মিনিট জেঠু, এখনো 20 মিনিট পর্যন্ত টানতে পারবো কিনা সন্দেহ। চেষ্টা করছি, দেখছি। স্বামীজির যা বলেছেন সেটা একটা সুন্দরভাবে তো লিপিবদ্ধ হয়ে আছে। সেই সমস্ত ঘটনা শুধু ভারতবর্ষকে নিয়ে, ভারতবর্ষকে গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে আসীন করার জন্য স্বামীজি একেবারে নিজেকে নিঃশেষ করে দিয়েছিলেন। তাই স্বামীজি বলছেন, পড়ছি কমেন্টসগুলো পড়ছি, আমার ওই জন্য ভালো লাগছে করতে। স্বামীজি বলছেন, ভারত কি মরে যাবে? তাহলে জগৎ থেকে সমস্ত আধ্যাত্মিকতা দূর হয়ে যাবে, সমস্ত নৈতিক মূল্যবোধ বিলুপ্ত হবে, ধর্মের প্রতি সমস্ত মধুর সহানুভূতির ভাব চলে যাবে, সব রকম আদর্শবোধ নষ্ট হয়ে যাবে।
তার জায়গায় দেব দেবী রূপে যৌথ রাজত্ব চালাবে কাম এবং বিলাসিতা। সে পূজার পুরোহিত হবে অর্থ, প্রতারণা, পাশবিক বল এবং প্রতিযোগিতা হবে পূজা পদ্ধতি, আর মানবাত্মা হবে সে পূজার বলি। এ কখনোই হতে পারে না। সহিষ্ণুতার শক্তি কর্মশক্তির চেয়ে লক্ষ গুণে বড়। প্রেমের শক্তি ঘৃণার শক্তির চেয়ে অনন্ত গুণে বেশি। প্রাচীনকালে ঢের ভালো জিনিস ছিল, খারাপ জিনিসও ছিল। ভালোগুলি রাখতে হবে, কিন্তু আসছে যে ভারত, ফিউচার ইন্ডিয়া অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার অপেক্ষা অনেক বড় হবে। ভারত আবার উঠবে, জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে। সন্ন্যাসীর গৈরিক বেশ সহায়ে অর্থের শক্তিতে নয়, ভিক্ষা পাত্রের শক্তিতে। আমি যেন দিব্য চক্ষে দেখতে পাচ্ছি আমাদের এই দেশ জননী আবার জেগে উঠেছেন, নবজীবনে লাভ করে আগের চেয়েও অনেক বেশি গৌরবময় মূর্তিতে তিনি তাঁর সিংহাসনে উপবিষ্ট। এবার কেন্দ্র ভারতবর্ষ। অহনা বলছে চালাও কাকু। হ্যাঁ রে অহনা, চেষ্টা তো করছি, কিন্তু এতক্ষণ ধরে টানাটা খুব মুশকিল রে। অনেকক্ষণ সময় দিয়েছে, অনেকক্ষণ। দেখি একবার জানি না এবছর মা দুর্গার কি করে আমরা, মা দুর্গাকে কিরকম করে আমরা আবাহন করব। যে অবস্থা চলছে, সেই মা দুর্গাকে আমরা কি করে আবাহন করব জানি না। দেখি একবার কি করা যায়। আমরা তাই অপেক্ষায় আছি যে কিরকম করে আমরা মাকে এবারে নিয়ে আসব, কিন্তু মা তো আসবেই। তাই উত্থান পদ বিজলির একটা কবিতা, মা এসো তুমি। মা এসো তুমি, তোমার জন্য হৃদয়ের দুয়ার খুলে বসে আছি কাঙালের মতো। আমার মনের ভিতর সবুজ সবুজ গাছপালা, আজ তারা পাতা নাড়ছে। শালিক, টিয়া, ময়না, বউ কথা কও পাখি, তারা সব কলরব করছে। আমার বুকের ভেতর জল টলমল দিঘি, তাতে উতলে উঠছে হাজার হাজার ঢেউ। আমার অন্তঃস্থলে ফুটে আছে ব্রহ্মকমল, তোমার যুগল চরণে অর্ঘ্য দেওয়ার জন্য। মা, এই সূর্য স্নাত প্রভাতে এক কোণে এখনো জমে থাকা আমার অন্ধ তামসকে, স্বার্থপরতা, সংকীর্ণতা ও কূপমণ্ডুকতাকে তোমার শানিত ত্রিশূলে বিদ্ধ করে বিনাশ করো। শুদ্ধতায় ভরে উঠুক চৈতন্য আকাশ। দীর্ঘদিন
হৃদয়ের দুয়ার খুলে তোমার জন্য বসে আছি। এলো চুলে দীঘল নেত্রে আলতা রাঙানো পদে মা সিংহ বাহিনী তুমি এসো। ধন্যবাদ। আবার আরেকবার দিতে হবে এটা দে। হ্যাঁ দাঁড়া বলে আমার সঙ্গে আছে কমলেন্দু কর্মকার। আমি করব বলে ও নিজে থেকেই আমার সঙ্গে আছে। বলছে যাবো কাকু, আমি তোমার সঙ্গে থাকবো। বলছে আয় তো, আমি তাহলে একটু সাহস পাই। তা কমল আছে, কমলের কালকে অনুষ্ঠান শুনেছি, খুব ভালো লেগেছে। কমলের ছেলে তো অসাধারণ তবলা বাজিয়েছে, ওইটুকু ছেলে কত সুন্দর বাজাচ্ছে, আরও ভালো বাজাক এইটুকু আমি কামনা করি। আর এই নাইয়ার এই ধরনের অনুষ্ঠান আরও সুন্দর হোক, আরও ভালো হোক। আপনারা যারা যারা শুনছেন প্রত্যেকের কিছু না কিছু করার ক্ষমতা আছে। আমি যদি এই বয়সে এইরকমভাবে একটা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আপনারা নিশ্চয়ই এই নাইয়ার সঙ্গে যোগাযোগ করুন। নাইয়ার সঙ্গে যোগাযোগ করে আপনারা নাইয়াকে সমৃদ্ধ করুন, আমাদের এই বহরমপুরের সাংস্কৃতিক জগৎকে সমৃদ্ধ করুন। এইটুকু কিন্তু আমার বড় আশা। এইটুকু আপনারা চেষ্টা করুন। অনেকের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, যেটুকু যার যা আছে, লজ্জার কিচ্ছু নেই। আসুন আপনারা এসে এই রকম ধরনের অনুষ্ঠানে, শুধু নাইয়া কেন অনেকেই করছে, যদি সুযোগ হয় যোগাযোগ করুন, কিছু করার চেষ্টা করুন। এই রকম লকডাউন, পরীক্ষা নাই, ছেলেপিলের পড়াশোনা নাই, অফিস নাই, স্কুল নাই, কিচ্ছু নাই, পঙ্গু হয়ে বসে আছি। সুতরাং এই পঙ্গুত্ব ঘটাতে, এটাকে শেষ করতে, এর মনটাকে সবুজ করে রাখতে, মনটাকে সুন্দর করে রাখার জন্য এই সাংস্কৃতিক জগৎ, এই ধরনের মিডিয়া ছাড়া কোনো উপায় নাই। আপনারা আসুন, আপনারা এইখানে এরকম ধরনের অনুষ্ঠানে যোগদান করুন। দেখুন আপনারা ভালো থাকবেন, আপনার আশেপাশের মানুষজনরা ভালো থাকবে এবং সেই সঙ্গে সমাজটা সুন্দর হবে। সুতরাং আসুন এই রকম ধরনের একটা প্ল্যাটফর্মে আপনারা নিজেদেরকে যোগ করুন। বাবুদাকে অসংখ্য ধন্যবাদ। অঙ্কিতা আমাকে 2-3 বার ফোন করেছে। ব্রততী বন্দ্যোপাধ্যায়ের একটা সুন্দর কবিতা, যেটা ব্রততী বন্দ্যোপাধ্যায় যেখানেই যান উনি কিন্তু এই কবিতাটি করেন। অসাধারণ কবিতা, আমার শুনতে খুবই ভালো লাগে। আমি শুধু চেষ্টা করি ওটাকে লিখে নিয়ে নিজেকে একটু পড়ার। তো এইরকম একটা জায়গায় এইরকম ধরনের কবিতা পাঠ করতে পারাটা আমার থেকে, আমি জানি যে এই ধরনের কবিতাগুলো যদি কেউ শোনে তাহলে তাদের বিবেক অনেক অনেক সুন্দর হয়, তাদের ভেতরকার কুপ্রবৃত্তিগুলো সেগুলো সরে গিয়ে সুপ্রবৃত্তি গিয়ে প্রবেশ করে। সুতরাং এই রকম ধরনের কবিতাগুলো আমিও খুব ভালোবাসি। দেখি এখন চেষ্টা করি সেই কবিতা। কন্যা শ্লোক, মল্লিকা সেনগুপ্ত। অনেকে এই কবিতাটার নাম আমার দুর্গা বলে জানে, আবার অনেকে জানে মা তুঝে সালাম। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে
শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গায় 21 শতকের নারীর ক্ষমতায়ন। তাঁর মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাঁহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উঠবে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে, পণ্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা, বিহার, রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যব্রতে, পত্নীব্রতে, মোহমুদ্রা, ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোল গাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখন আগুন বন্যি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আঁতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। তয়ৈব ধার্যতে সর্বং তয়ৈতৎসৃজ্যতে জগৎ তয়ৈতৎপল্লবে দেবী নমস্যন্তে সর্বদা। ধন্যবাদ। আর কতটা সময় আছে বুঝতে পারছি না। ক মিনিট? 6 মিনিট। সময়টা এই শেষ কবিতা, এটা দিয়েই শেষ করব। সময়টা হয়ে আসছে বোধহয় শেষ প্রায়। বাবুদা, বারবার বলছি অসংখ্য ধন্যবাদ। এরকম ভাবে কোথাও কোনোদিন আমি অনুষ্ঠান করিনি, এতগুলো আবৃত্তি এত একসঙ্গে আমি করিনি। সুতরাং আমার নিজের যদিও একটু স্ট্রেংথ পড়ছে, তবুও আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে তোমাদের সকলকে, এবং ভালো লাগছে ভিউয়ার্সদের। অনেকের এত সুন্দর সুন্দর কমেন্টস পাচ্ছি। আমার এই বয়সে আমি জানি না আমি পাওয়ার যোগ্য কিনা। যাই হোক, নাইয়াকে আবার শুভেচ্ছা জানাই। নাইয়া দীর্ঘজীবী হোক, এইটুকু কামনা করি। আমার শেষ কবিতা। কবিতাটার নাম নিরুদ্দেশ। কবি সুবোধ সরকার। রূপমকে একটা চাকরি দিন। MA পাস, বাবা নেই, আছে প্রেমিকা। সে আর 2-1 মাস দেখবে, তারপরে নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম
আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। অমলবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্গেয়। তোমার মামাকে বললেন রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে। সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন গেল আলিমুদ্দিনের স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটে নদীকে বলার জন্য। নদী এসে আছড়ে পড়ল উপকূলে, সমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও। এমএ পাস করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায়। গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস, খড়কুটো হাতের মুঠোয়, ধরে থাকা এক টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকা কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। এমএ পাস করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে কেন আপনারা এমএ পাস করান, কেন পড়ান, কোন আহ্লাদে আটখানা হয়ে? বিশ্ববিদ্যালয়ে বানিয়েছেন, তুলে দিন। এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারে। ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে ওই ফোন বেজে চলেছে, আরো 20 বছর বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে। নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলল রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? রূপম আচার্য, বয়স 26, এমএ পাস, বাঁদিকের গালে একটা কাটা দাগ আছে। নমস্কার। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আমি আমার এইখানেই আমার এই প্রোগ্রাম শেষ করলাম। আবার নাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, তাদের ভবিষ্যৎ আরও সুন্দর হোক, ভালো হোক এই কামনা করে আমি বিদায় নিচ্ছি।